এটা প্রায়ই দেখা যায়। হয়তো বহুকাল রামের পাত্তা নেই, আমিও তাকে ভুলেছিলাম। আচমকা একদিন অকারণেই তার কথা স্মরণ হলো, আর সঙ্গে সঙ্গে রামের সাথে দেখা পেলুম পথে ঘাটে বা অন্য কোথাও। আজকের ব্যাপারটাও অনেকটা ওই রকম। প্রভাতী চায়ের আসর তেমন জমেনি, কারণ সুন্দরবাবুর অনুপস্থিতি। আন্দাজ করা গেল যখন চা ও তৎসহ রসনারোচক খাদ্য সামগ্রীর লোভ তিনি ছেড়েছেন, তখন জড়িয়ে পড়েছেন নিশ্চয়ই কোনো জটিল মামলার জালে। চায়ের পালা চুকিয়ে খবরের কাগজ নিয়ে বসলুম। দৃষ্টি আকর্ষণ করল একটা অদ্ভুত ঘটনার বিবরণ। ঘটনাটা ভৌতিক। পুরনো বাড়িতে নতুন ভূতের ওস্তাদি, অর্থাৎ উত্তর কলকাতার একখানা 150 বছরের বুড়ো বাড়িতে হঠাৎ ভূতের ভেলকি খেলা শুরু হয়েছে। বাড়িখানা মস্ত বড়। তার ঘরে বাসা বেঁধেছে পূর্ববঙ্গ থেকে ভিটে মাটি ছেড়ে আসা বিভিন্ন উদ্বাস্তু পরিবার। ভূতের হামলা চলছে তাদেরই ওপরে। জয়ন্ত বলে উঠল, তাহলে কি অনুমান করতে হবে যে এই ভূত বাস্তুহারা? কোথাও কোনো রোজা তারা ভেঙেছে, আর সেও সোজা এসে মাথা গুজেছে উদ্বাস্তুদের বাসা বাড়িতে। না জয়, ঠাট্টা নয়। ভূতের পাল্লায় পড়ে এক ব্যক্তি নাকি মারা যেতে যেতে কোনো রকমে বেঁচে গিয়েছে। পুলিশ খবর পেয়েছে? নিশ্চয়ই, কিন্তু পুলিশ কিছুই করতে পারছে না। কে যে আততায়ী কেউ জানে না। পুলিশ সদল বলে ঘটনাস্থলে গিয়ে বসে আছে, অথচ কোথা থেকে রাশি রাশি ইট পাটকেলের বৃষ্টি হচ্ছে। কেউ তার হদিশ পাচ্ছে না। পুলিশ যদি বিদেহ ভূতকে না খুঁজে দেহি মানুষকে খুঁজতো, তাহলে হয়তো তাকে গ্রেফতার করতে পারত। আচ্ছা, তোমার মন বিশ্বাসের কারণ কি? 150 বছরের পুরনো বাড়িতে কেউ কখনো ভূতের গন্ধ পায়নি। সেখানে ভূত আজ হঠাৎ হানা দিতে আসবে কেন? আমি উত্তর দেবার আগেই সুন্দরবাবু ভিতরে প্রবেশ করলেন। তার পিছনে পিছনে আর একজন অচেনা ভদ্রলোক। কি সুন্দরবাবু, আজ চায়ে চুমুক দিতে আসেননি? হঠাৎই আশ্চর্য বিরাগের কারণ কি? চাই চুমুক দেব বটে। যে ভৌতিক মামলার প্যাচে পড়েছি, চিত্ত একেবারে চরক গাছ আর কি। ভৌতিক মামলা? হ্যাঁ, খবরের কাগজে অবশ্য বেরিয়েছে সব এইসব কথা। উদ্বাস্তুদের উপরে বাস্তুহারা ভূতের অত্যাচার? না হে না, এই মামলার সঙ্গে বাস্তুহারা ভূত কি বস্তুতান্ত্রিক মানুষের কোনো সম্পর্ক নেই। তবে কি আর একটা ভৌতিক মামলা? কি আশ্চর্য! আজকাল কি লোকে ভূত ধরবার জন্য রোজার বদলে পুলিশ ডাকে? যেখানে খুনোখুনি হয় বা হবার সম্ভাবনা থাকে, সেখানে লোকে পুলিশ না ডেকে কি আর করবে বলো? সেটা তদন্ত না করলে তো চূড়ান্ত মীমাংসা হয় না। না, খুনটুন হয়েছে নাকি? কিছুকাল আগে একটা খুন হয়েছে, আর খুনিও ধরা পড়েনি বটে। তবে আমার এলাকার নয়, কাজেই তা নিয়ে আপাতত মাথা না ঘামালেও হবে। কিন্তু সম্প্রতি আমারই এলাকায় রহস্যময় হত্যাকাণ্ডের তোড়জোড় চলছে। জয়ন্ত বাধা দিয়ে বলল, কিন্তু তার সঙ্গে ভূতের সম্পর্কটা কি? খুনটা যিনি করতে চান, তিনি নাকি সেকালে দেবতা বলে পুজো পেয়েছেন, কিন্তু একালের ভাষায় তিনি দেবতা নন, উপদেবতা। বলেন কি দাদা? সেকালের দেবতা একেলে পৃথিবীতে উপদেবতার ভূমিকায় দেখা দেবার জন্য প্রস্তুত হচ্ছেন কি? ঠিক তাই। তুমি শুনলে আরও অবাক হবে যে এই উপদেবতাটির শাকিন হচ্ছে প্রাচীন মিশর। শুনেই তো আমি একেবারে ফ্ল্যাট। জয়ন্ত মুখ টিপে একটু হেসে বলল, সুন্দরবাবু, আপনার এই উপদেবতার উপকথা শুনে
আমার কলেবাও রোমাঞ্চিত হবে বলে সন্দেহ হচ্ছে না। অত কিম। তারপর এই দেবতা বা উপদেবতার নাম হচ্ছে অনুবিশ। অনুবিশের কথা আমি কেতাবে পড়েছি। প্রাচীন মিশরীয়দের মতে তিনি হচ্ছেন সূর্য দেবতা ও সিরিসের পুত্র। মানুষ মারা গেলে তিনি তার অভিভাবক হন। কিন্তু প্রাচীন মিশরীয়রা তো তাদের সভ্যতা, ধর্ম আর কুসংস্কার নিয়ে মহাকালের মহাসাগর তটে জলের লিখনের মতো কবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ধরলুম তাদের দেবতা ও উপদেবতার মৃত্যু নেই, কিন্তু অনন্ত নিদ্রাসুখ উপভোগ না করে আজকেই সর্বনেশে অ্যাটম বোমার যুগে তারা কি আবার জেগে উঠে পৃথিবীতে অবতীর্ণ হতে সাহস করবে? সুন্দরবাবু একটু অধীরভাবে বললেন, ভাই জয়ন্ত, এই গোড়াতেই কথা শরীর সাগরে সন্তরণ দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমি ঘটনাটি ভাষা শুনেই চমকে উঠেছি। এ মামলা গ্রহণযোগ্য কিনা মনে সন্দেহ রয়েছে। তোমাদের সঙ্গে পরামর্শ করবার জন্যেই এই ভদ্রলোককে নিয়ে এসেছি। এর প্রমুখ্যাত আসল ঘটনাটা শ্রবণ করো। এর নাম যতীন্দ্রনাথ সেন। ইনি একজন প্রত্নতাত্ত্বিক। আমি আগন্তুকের দিকে ভালো করে ফিরে তাকালুম। মাথায় খানিক সাদা, খানিক কালো, অযত্ন বিন্যস্ত দীর্ঘ কেশ, সৌম্য মুখ, দাড়ি গোঁফ বোধ করি 3-4 দিন কামানো হয়নি। মোটা কাচের চওড়া ফ্রেমের চশমার ভিতর থেকে দেখা যাচ্ছে চিন্তান্বিত দৃষ্টি। সাদা সিধে আধময়লা জামাকাপড়ে প্রসাধন পরিপাটের কোনো চিহ্নই নেই। পায়ে বার্নিশ না করা পাদুকা, শ্যামবর্ণ, মাঝারি আকার, হাতে একগাছা যষ্টি। যার স্থূলতা দেখলেই বোঝা যায় তাকে ধারণ করা হয়েছে শোভার্থে নয়, আত্মরক্ষার্থে। জয়ন্ত বলল, যতীনবাবু নমস্কার। আপনার নাম আমি শুনেছি। আপনি অবিখ্যাত ব্যক্তি নন। বাংলার চন্দ্রকেতুগড়ের পুরাতত্ত্ব নিয়ে পত্রিকায় আপনার সুলিখিত আলোচনা আমি পড়েছি। কিন্তু আপনার মতো নিরীহ প্রত্নতাত্ত্বিকের হাতে এমন একগাছা বেমানান বাঘমারা লাঠি কেন? এতক্ষণ পরে মুখ খুললেন যতীনবাবু। ভয়ে মশাই, ভয়ে। ভয়? কার ভয়ে? অনুবিশের। তাহলে অনুবিশ যে জাগ্রত দেবতা, এ কথা আপনি বিশ্বাস করেন? করি। বিশ্বাস আগে করতুম না, কিন্তু এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছেন? অনুবিশ যে জাগ্রত দেবতা, আমি তার প্রমাণ পেয়েছি। যতীনবাবু, আপনার কথা শুনলে লোকে হাসবে। অল্প বিস্তর বিষয় আশয় আর ব্যাংকের খাতার মহিমায় আমার জীবন কাটে সুখে স্বাচ্ছন্দ্যে। লোকের মতে আমি ধনী। আর পরিবারবর্গের কথা জিজ্ঞাসা করছেন? না, আমি বিবাহ করিনি। পরিবারবর্গ বলতে আমার সংসারে আপাতত আর কেউ নেই। 2 বিধবা সহোদরা ছিল, তারাও এখন পরলোকে। তাদের প্রত্যেকেরই একটি করে পুত্র। তারাই এতদিন আমার সঙ্গে বাস করত। একজনের নাম মুরলীধর, আর একজনের সনত কুমার। কিন্তু সনত মারা পড়েছে সাম্প্রতিক দুর্ঘটনায়, আর মুরলীধর থেকেও নেই। চরিত্র দোষের জন্য তাকে আমি ত্যাগ করতে বাধ্য হয়েছি। তাকে আমি নিজের মনের মতো শিক্ষা দিয়ে মানুষ করবার চেষ্টায় ছিলাম। প্রত্নতত্ত্বের কাজে সে ছিল আমার সহকারী। কিন্তু দিনে দিনে তার মতিগতির অবনতি দেখে তার সঙ্গে আমি সমস্ত সম্পর্ক ত্যাগ করি। আজ 4 বছর তার মুখ দেখিনি। সেও একরকম নিরুদ্দেশ হয়েই আছে। তবে কারুর মুখে ভাষা খবর পেয়েছি, ভবঘুরে জীবনযাপন করতে করতে সে এখন নাকি আফ্রিকার কেনিয়া প্রদেশে গিয়ে পড়েছে। কাজেই সংসারে আমি এখন একদম একা। কিন্তু সেজন্য আমার দুঃখ বা অভিযোগ কোনোটাই নেই। আমাদের মতো প্রত্নতাত্ত্বিকদের একক জীবনই সুবিধাজনক। এই প্রত্নতত্ত্বের দুর্জয় নেশায় মেতে শিলালিপি, তাম্রলিপি বা প্রাচীন ধ্বংসস্তূপ খোঁজবার জন্যে আমাকে দেশে বিদেশে ছুটোছুটি করতে হয়েছে।
কখনো গেছি উত্তর পশ্চিম ভারতে মহেঞ্জোদারো বা হরপ্পা বা অন্য কোথাও অধুনালুপ্ত প্রাচীন সভ্যতার নষ্টোদ্ধার করতে। কখনো গেছি আফগানিস্তানে পুরাতন বৌদ্ধ কীর্তিকে বিস্মৃতির গর্ভ থেকে পুনরাবিষ্কার করবার জন্য। কখনো গেছি আদি সভ্যতার অন্যতম লীলাক্ষেত্র মিশরের নীল নদের তীরে। এ হচ্ছে প্রায় যাযাবর জীবন, সংসার ধর্ম পালনের পক্ষে উপযোগী নয় আদৌ। আমার দুর্ভাগ্যের সূত্রপাত ওই নীল নদের তীরেই, যেখানে আকাশ ছোঁয়া পিরামিডের সমাধিস্মৃত জড়িত স্বপ্ন গুচ্ছটির দিকে চির অনিমেষ নেত্রে তাকিয়ে স্তম্ভিত হয়ে আছে নারসিংহী স্ফিনিক্সের বিরাট শিলামূর্তি। মিশরের মমি বা মশলার দ্বারা সুরক্ষিত মানুষের মৃতদেহের কথা আজ আর কারুর কাছে অবিদিত নেই। প্রাচীন মিশরীদের মতে এক চরম বিচারের দিনে বিচারকর্তা দেবতার সামনে এই মৃতদেহগুলিকে আবার মন্ত্রশক্তির দ্বারা জীবন্ত করে তোলা হবে। আধুনিক মানুষরা মিশরের নানা স্থানে কবর খুঁড়ে অসংখ্য মমি আবিষ্কার করেছে। মমি আজ পণ্যে পরিণত হয়েছে। বিভিন্ন দেশের পুরাতত্ত্ববিদরা অসংখ্য মমি ক্রয় করেছেন। কলকাতার জাদুঘরেও একটি নারী মূর্তির প্রায় নষ্ট মমি আছে। মেমফিস নামক জায়গায় গিয়ে দেখি এক বহু দূরবিস্তৃত সমাধিক্ষেত্র। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে জনৈক ব্যবসায়ীর কাছ থেকে একটি 4000 বৎসরের মমি কেনবার লোভ সামলাতে পারলুম না। খ্রিস্টপূর্ব 2000 বৎসর আগে একাদশ রাজবংশের চতুর্থ মেন্তুহোতেপ যখন মিশরের অধিপতি, তখন তার রাজসভায় ছিলেন তানু তামেন নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি। এটি হচ্ছে তারই সুরক্ষিত মৃতদেহ। শোনা যায় মমিকে কবরস্থ করবার আগে পুরোহিতরা এমন জাদুমন্ত্র পড়ে দিতেন কখনো মন্দীভূত হতো না যার প্রভাব। ফলে কোনো অবিশ্বাসী ব্যক্তি মমিকে ঠাঁই নাড়া করলে সমূহ বিপদে পড়ত। 1923 খ্রিস্টাব্দে হাওয়ার্ড কার্টার ও তার সাঙ্গপাঙ্গরা রাজা তুতানখামেনের মমি স্থানান্তরিত করেছিলেন। মন্ত্রগুণে সেই দলের প্রধান প্রধান ব্যক্তিরা নাকি মারা পড়েছিলেন অভাবিত আকস্মিক দুর্ঘটনায়। পুরোহিত কিংবা দেবতার অভিশাপ গিয়েছিল তাদের সঙ্গে সঙ্গে। কিন্তু আমার ধারণা ছিল এসব হচ্ছে বাজে কুসংস্কার। বিশ্বাসের অযোগ্য একজন মিশরী ভদ্রলোক আমাকেও মমি কিনতে মানা করে ভয় দেখিয়েছিলেন। বলেছিলেন এই মৃতদেহ মিশরের বাইরে নিয়ে গেলে আমাকেও মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে। কিন্তু তার কথা আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম। মমিটিকে নিয়ে স্বদেশ ফিরে এসে আমি নিজের সংগ্রহশালায় রক্ষা করেছি। দেশে ফেরবার পর প্রথম 6 মাসের মধ্যে কোনো উল্লেখযোগ্য ঘটনাই ঘটেনি। কিন্তু তারপরেই মিশরের রাজধানী কায়রো থেকে আমার কাছে আসে ইংরেজি ভাষায় টাইপরাইটারে লেখা একখানা বেনামি চিঠি। তাতে এই বলে আমাকে সাবধান করে দেওয়া হয় যে আমি যদি 1 মাসের মধ্যে তানু তামেনের মমিকে পুনরায় মিশরে পাঠিয়ে না দিই, তবে আমাকে ভীষণ বিপদের আবর্তে পড়তে হবে। পত্রের তলায় প্রেরকের নামের পরিবর্তে শুধু লেখা ছিল শুভার্থী বন্ধু। কিন্তু তথাকথিত শুভার্থী বন্ধুর উপদেশ মানতে পারিনি। প্রচুর মূল্য দিয়ে মমিটি কিনেছিলাম। কোনো ধাপ্পাবাজের উড়ো চিঠিতে ভয় পেয়ে হারাতে রাজি হলুম না। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। তারপরেই ঘটল প্রথম দুর্ঘটনা। মুরলীধরকে ত্যাগ করবার পর থেকেই আমার দ্বিতীয় ভগ্নীর পুত্র সনত কুমার আমার বাড়িতেই বাস করত। সে ছিল অত্যন্ত সৎ স্বভাব, বিনয়ী ও অধ্যয়নশীল। আমার সেবায় ছিল তার পরম আনন্দ। তাকেই আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী করব, এই ছিল আমার মনের ইচ্ছে। কিন্তু আমার মনের ইচ্ছে ব্যর্থ হয়েছে। সনত কুমার অপঘাতে মারা পড়েছে এবং তার অস্বাভাবিক মৃত্যু হচ্ছে রহস্যাবৃত। এই পর্যন্ত শুনে জয়ন্ত বাধা দিয়ে বললে, আপনার ভাগ্নের মৃত্যুকে রহস্যাবৃত বলছেন কেন? কারণ তার সঙ্গে অপার্থিব ব্যাপারের সম্পর্ক আছে। অপার্থিব ব্যাপার বলতে আপনি কি বোঝেন ঠিক জানি না, কিন্তু আমি এখানে কয়েকটি প্রশ্ন করতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সনদবাবু কতদিন আগে মারা পড়েছেন?
মাস আগে রাত্রিকালে। পুলিশের মতেও কি এটা হত্যাকাণ্ড? নিশ্চয়ই। এ সম্বন্ধে মত দ্বৈধ হতে পারে না। কেউ বিষাক্ত তীর ছুঁড়ে তাকে হত্যা করেছে। বক্ষে তীরবিদ্ধ অবস্থায় সনতের মৃতদেহ পাওয়া যায়। এই বিষয়ে আরও কিছু জানতে চাই। সনতের মৃতদেহ পড়েছিল ঘরের মেঝের উপরে। ঘরের দরজা বন্ধ ছিল, জানালা খোলা ছিল। ঘরে আলো জ্বলছিল বোধহয়। আগে হ্যাঁ। সব বুঝতে পারছি। কেউ বাহির থেকে তীর ছুঁড়ে সনৎবাবুকে হত্যা করেছে। পুলিশও তাই বলে। পুলিশ কারুকে সন্দেহ করেছে? কার উপরে সন্দেহ করবে? সনৎ ছিল অজাত শত্রু। তার মৃত্যুতে ক্ষতিগ্রস্ত হয়েছি কেবল আমি। বোধ করি হত্যাকারীর উদ্দেশ্যও ছিল তাই। এইবার আসল প্রশ্নে আসা যাক। যতীনবাবু, আপনার মতে সনৎবাবুর মৃত্যুর সঙ্গে অপার্থিব রহস্যের সম্পর্ক আছে, এমন বিশ্বাসের কারণ কি? প্রথমত, সনতের বুকে যে তীরগাছা বিদ্ধ ছিল তা আধুনিক নয়। হাজার হাজার বছর আগে প্রাচীন মিশরীরা সেই রকম তীর ব্যবহার করত। সেই রকম অনেক তীর প্রাচীন ধ্বংসস্তূপের মধ্যে আজও পাওয়া যায়। তারপর? দ্বিতীয়ত, তীরের সঙ্গে সংলগ্ন ছিল একখানা কাগজ, কিন্তু সেখানা সাধারণ কাগজ নয়। তবে? সেকেলে বাঙালিরা লেখবার জন্য ব্যবহার করত তাল পাতা। মিশরে আজও প্যাপাইরাস নামে একরকম জলজ তৃণ পাওয়া যায়। প্রাচীন মিশরীরা সেই তৃণ থেকে কাগজ তৈরি করে লেখবার জন্য ব্যবহার করত। এ কথা আমরাও জানি। তীরের সঙ্গে সংলগ্ন কাগজখানা ছিল সেই রকম, আর তার উপরে লেখা ছিল দুটি শব্দ। প্রাচীন মিশরীরা লিখত তো চিত্রাক্ষরে, যাকে হায়ারোগ্লিফিক্স বলা হয়। আগে হ্যাঁ, সে হচ্ছে একরকম সাংকেতিক ভাষা। বিশেষজ্ঞ ছাড়া অন্য কেউ পড়তে পারে না। আপনি পড়তে পারেন তো? নিশ্চয়ই। সেই কাগজে ঠিক কি লেখা ছিল? অনুবিশের অভিশাপ। অর্থাৎ তানুতামেনের মমি চুরি বা ঠাইনাড়া করেছেন বলে অনুবিশের অভিশাপে আপনার ভাগিনের নিহত হওয়া, তাই তো? ও ছাড়া আর কি অর্থ হবে বলুন? কিন্তু কথা হচ্ছে, এটা কি উদরপিণ্ডি বুদর ঘাড়ে নয়? দোষ করলেন আপনি, শাস্তি পেলে অন্য লোক। তারপর শুনুন, সনতের মৃত্যুর হপ্তাখানেক পরে আবার এক উড়ো চিঠি আসে, সেই রকম টাইপরাইটারে লেখা। লেখক সেই শুভার্থী বন্ধু। এবারে চিঠির খামের উপরেও কি মিশরের ডাকঘরের ছাপ ছিল? না, কোনো ছাপ থাকবার কথা নয়, কারণ এবারে চিঠিখানা কেউ স্বহস্তে আমার বাড়ির ডাকবাক্সে ফেলে দিয়ে গেছিল। বটে বটে, বড়ই চিত্তাকর্ষক কথা। এবারে চিঠিতেও লেখা ছিল, এখনো সাবধান হন, তানুতামেনের মমি যথাস্থানে পাঠিয়ে দিন, নইলে এবারে আপনার নিজের পালা। অনুবিশের সম্পত্তি আপনি হরণ করেছেন, অনুবিশ আপনাকে ক্ষমা করবেন না। আর 7 দিন মাত্র সময় দেওয়া হলো। আপনার অভিপ্রায় কি? মমিটাকে কি আবার মিশরে পাঠিয়ে দেবেন বলে ভাবছেন? প্রাণ থাকতে নয়। ওই মমির সঙ্গে চিত্রাক্ষরে লেখা একখানা দলিল পেয়েছি। তাতে বহু দুর্লভ তথ্য আছে, পুরাতত্ত্ববিদের কাছে যা অমূল্য। তবে নিরাপদ হওয়ার জন্য বসত বাড়ি ছেড়ে আমি নিজের বাগান বাড়িতে চলে এসেছি। কিন্তু এখানে এসেও আবার পেয়েছি বিপদের সাড়া। তাই নাকি? কিন্তু আপনার নতুন বিপদের কথা শোনবার আগে আর একটা কথা জানতে চাই। প্রাচীন মিশরী তীর আর চিত্রাক্ষরে অনুবিশের নাম দেখেই কি আপনি ধরে নিয়েছেন যে এইসব ঘটনার সঙ্গে আছে অলৌকিকতার সম্পর্ক? যতীনবাবু জোরে জোরে মাথা নাড়া দিয়ে বলতে লাগলেন, নিশ্চয়ই নয়। অলৌকিককে আমি যে দেখেছি। কাকে দেখেছেন? অনুবিশকে। স্বচক্ষে? আগে হ্যাঁ, স্বচক্ষে। সে হচ্ছে ভয়াবহ মূর্তি। জয়ন্ত উত্তেজিত কণ্ঠে বলল,
প্রাচীন মিশরের কথা আজ পরিণত হয়েছে সুদূর অতীতের স্বপ্ন কাহিনীতে। আর আপনি কি না বলতে চান সেই বিস্মৃত পৌরাণিক যুগের ভুতুড়ে দেবতা অনুবিসকে স্বচক্ষে দেখেছেন এই বিংশ শতাব্দীর কলকাতায়? আগে হ্যাঁ, আমি তাই বলতে চাই। সুন্দরবাবু বললেন, আপনি একটা বিটকেল স্বপ্ন দেখেছেন। সব কথা শুনে আমার কোনো মত প্রকাশ করা মনে হয় উচিত হবে না। যতীনবাবুর বক্তব্য এখনো শেষ হয়নি। জয়ন্ত বলল, ঠিক, যতীনবাবু আপনার আশ্চর্য দর্শনের কথা শেষ করুন। যতীনবাবু আবার শুরু করলেন তার কাহিনী। গতকালের কথা বলছি। আমার বাগান বাড়ি একতলা, চারিদিকে 16 বিঘে জমির ওপরে আছে ফল ফুলের গাছ, লতাপাতার ঝাড়, আল বাঁধা ছোট ছোট খোলা জমি এবং পুকুর। বাগানে পাঁচিল নেই বটে, কিন্তু মেদি ও তারের বেড়া দিয়ে সব দিক ঘেরা। 4খানি ঘরের একখানিতে আমি শয়ন করি। বাগানের পেছনে মালির এবং ফটকের পাশে দারোয়ানের ঘর। প্রথম রাতটা ছিল গুমোট। রাত 12টার পর এক পশলা বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা পড়ে কনকনে বাতাস বইতে থাকে। শীত শীত করায় ঘুম ভেঙে যায়। মাথার কাছেকার জানলাটা বন্ধ করে দেওয়ার জন্য বিছানা ছেড়ে উঠে পড়ি। জানলার কাছে গিয়ে বুঝি তখনও থামেনি ঝুরঝুরে ইলশে গুড়ি। এত হালকা যে শব্দ শোনা না গেলেও হাওয়ায় উড়ে এসে গায়ে লাগে। আচম্বিতে নিঝুম অন্ধকারের বুক চিরে ও আমার চোখে চমক লাগিয়ে ঝলকে উঠল এক তীব্র ও সুদীর্ঘ বিদ্যুৎ শিখা, এবং তারপরেই আকাশ পৃথিবী কাঁপিয়ে গম গম করে কানে বাজতে লাগলো যন্ত্রের গভীর গর্জন। কিন্তু সেই গর্জমান বজ্রধ্বনি শুনতে শুনতেই আর একটা কল্পনাতীত দৃশ্য দেখে আতঙ্কে শিউরে উঠল আমার অন্তরাত্মা পর্যন্ত। জানলা থেকে অল্প তফাতেই হাসনুহানার ঝোপের কাছে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত দীপ্তচক্ষু মূর্তি। মনের মধ্যে বিদ্যুতের মতোই তুরন্ত প্রশ্ন খেলে গেল, কেউ কেউ কেউ? তারপর কান থেকে বজ্রধ্বনির প্রতিধ্বনি মিলতে না মিলতেই বিছানা থেকে খপ করে ইলেকট্রিক টর্চটা তুলে নিয়ে জেলে ফেলে স্তম্ভিত নেত্রে দেখলুম ওখানে যে দাঁড়িয়ে আছে তার নিকষ কালো মনুষ্য দেহের ওপরে বিরাজমান প্রকাণ্ড এক শৃগালের মুখ। আর সেই আশ্চর্য শিয়াল মুখেই ধপধপ করে জ্বলছিল দুটো নীলাভ আগুন চোখ। অতুক্তি নয়, চোখ দুটো সত্য সত্যই অগ্নিময়, কিন্তু টর্চের আলো ফেলতেই নিভে গেল সেই চোখের আগুন। আমি সভয়ে চেঁচিয়ে উঠলুম। ধরা পড়ি সেই ভয়ঙ্কর অমানসিক মূর্তিটা বিকট এক হুঙ্কার দিয়ে অদৃশ্য হলো ঝোপের আড়ালে। আমার চিৎকার শুনে লোকজন ছুটে এলো। তারপর শুনতে পেলুম কার ধাবমান মোটরের শব্দ। বেয়ারা ও দারোয়ানরা তন্ন তন্ন করে খুঁজেও বাগানের বাইরে কারুকে দেখতে পেল না। তারপর বাকি রাতটা কোনো রকমে কাটিয়ে দিয়ে ভোর হতেই থানায় এসে হাজির হয়েছি। সুন্দরবাবু বললেন, এ বলো তো জয়ন্ত ভায়া, এমন উদ্ভট মামলা নিয়ে পুলিশ কি করতে পারে? শেয়াল মুখো, আগুন চোখো, মানুষ খেকো ভূত। কেন বাপু, ভূত কি অন্য কোনো রকম ভদ্রমূর্তি ধারণ করতে পারলে না? দেহ মানুষের, মুখ শেয়ালের, চোখ আগুনের, যা নয় তাই। মশাই, প্রাচীন মিশরের দেবতা অনুবিসের মুখ ছিল শৃগালের। দেবতার এমন যাচ্ছে তাই জানোয়ারি বুদ্ধি হয়, আমি এ কথা বিশ্বাস করি নে। শেয়াল মুখ দেবতাকে কেউ আবার পুজো করে নাকি? কখনো না। সেকালের মিশরের এমন সব দেবতাও পুজো পেতেন যাদের মুখ ছিল কারুর ভেড়ার, কারুর গরুর, কারুর সিংহের, কারুর বক বা বাজ পাখির মতো। আরে ছি ছি, এ যে দেবতার অপমান। তাহলে আমাদের অর্থাৎ হিন্দুদেরও তো দোষী বলতে হয়। গণেশের হাতির মতো মুখের কথা ভুলে যাবেন না। তার উপরেও আছেন নৃসিংহ অবতার। আবার পুরনো মন্দিরে বিষ্ণুর নরবরাহ মূর্তিও দেখা যায়। এসব বাজে কথা যেতে দিন। হ্যাঁ যতীনবাবু,
ওই শেয়ালমুখ বিদেশি দেবতাকে দেখতে গিয়ে ভয়ে আপনার চোখের ভ্রম হয়নি তো? ভ্রম? অসম্ভব। প্রাচীন চিত্রে আর ভাস্কর্যে আমি অনুবিশের যেরকম আঁটো সাঁটো ছোট জামা আর বিশেষ ধরনের তৈরি হাঁটুর ওপরে পর্যন্ত ঝোলানো খাটো কাপড় দেখেছি, আমার বাগানের শেয়ালমুখ মূর্তিটার পরনেও ঠিক সেই রকম পোশাকই ছিল। মুখ, দেহ, সাজ পোশাক সব হুবহু মিলে গেছে। আপনার কথা মানলে বলতে হয় এই আনুবিস হচ্ছে মরাদের রক্ষক, অর্থাৎ গোরস্থানের দেবতা। এমন বিচ্ছিরি ভুতুরে দেবতাকে ঘাটিয়ে লাভ কি মশাই? এ তানুতামেনের শুকনো মরাটা মানে ফিরিয়ে দিলেই তো সব লেটা চুকে যায়, আপনারও প্রাণ রক্ষা হয়, আমরাও হাঁপ ছেড়ে বাঁচি। যতীনবাবুর মুখে ফুটল দৃঢ় প্রতিজ্ঞার ভাব। 2 হাত মুষ্টিবদ্ধ করে তিনি বললেন, ফিরিয়ে দেব বলেন কি? তাহলে প্রত্নতত্ত্ববিদের গো আপনি জানেন না। গো বজায় রাখবার জন্যে আমি শেষ পর্যন্ত শেষ চেষ্টা করে দেখব। অর্থাৎ আমাদের জ্বালিয়ে আর খাটিয়ে মারবেন? না মশাই, পুলিশ ভূত ধরার বেসাতি করে না। আপনি ভালো রোজার তল্লাশি করুন। কি বলো জয়ন্ত? যতীনবাবু, মমিটা প্রত্যার্পণ করবার জন্যে আপনাকে 7 দিন সময় দেওয়া হয়েছিল। সেই 7 দিনের কয়দিন আর বাকি আছে? বাকি নেই। গতকাল ঠিক 7 দিনের মাথায় অনুবিশের লেখা পেয়েছি। তাহলে পত্রলেখকের কথায় বিশ্বাস করলে বলতে হয় এখন যে কোনো মুহূর্তে আপনার জীবন বিপন্ন হতে পারে, তাই তো? আগে হ্যাঁ। কাল রাতে সেই শেয়ালমুখ মূর্তিটাকে আপনি বাগানে হাসনুহানার ঝোপের কাছে দেখেছিলেন? মূর্তিটা অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই একখানা চলন্ত মোটরের শব্দ শুনেছিলেন? শুনেছিলুম। শব্দটা আসছিল বাগানের কোন দিক থেকে? পেছন দিক থেকে। সেদিকে মোটর চলবার উপযোগী রাস্তা আছে? একটা সরু কাঁচা রাস্তা আছে বটে, কিন্তু দিনেও সেদিকে গাড়িতে চড়ে বা পায়ে হেঁটে কারুকে বড় একটা যাতায়াত করতে দেখিনি। আর রাত্রে তো নয়ই। সেদিকে আছে কেবল পোড়ো জঙ্গুলে জমি। যতীনবাবু, মূর্তিটার দেখা পাবার আগেই তো এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। আগে হ্যাঁ, বেশ এক পশলা। জয়ন্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, সুন্দরবাবু, গা তুলুন, আমরা যতীনবাবুর বাগান বাড়িতে যাত্রা করব। কেন হে? তুমি কি এই আজগুবি মামলাটার ভার নিতে চাও? তা চাই বই কি। কিন্তু মনে রেখো, শেষটা এভার দুর্বহ আর দুঃসহ হতে পারে। হলেও সে ভার নামাবার শক্তি আমার আছে। উঠুন। কলকাতা থেকে বেশি দূর নয়, মাত্র মাইল 12 পথ হবে। তারপরেই যতীনবাবুর বাগান বাড়ি। বেশ সাজানো বাগান। বাড়িখানা বাংলো ধরনের, ছোট হলেও দৃষ্টি আকর্ষণ করে। একেবারে শয়নগৃহে ঢুকে জয়ন্ত জিজ্ঞাসা করল, যতীনবাবু, কোন জানালা থেকে আপনি সেই মূর্তিটা দেখেছিলেন? যতীনবাবু অঙ্গুলি নির্দেশ দেখিয়ে বললেন। জয়ন্ত জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টি চালনা করে বলতে লাগলো, কালকের এক পশলা বৃষ্টি গাছপালার ময়লা ধুয়ে দিয়েছে। সোনালি রোদের রঙে রঞ্জিত হয়ে ওই হাসনুহানা ঝোপটার শ্যামলতা সুন্দর দেখাচ্ছে। যতীনবাবু, ওইখানেই কি সেই বিভীষিকার আবির্ভাব হয়েছিল? আগে হ্যাঁ। উত্তম, চলুন ওইখানে। ভায়া, তুমি কি এখনো এই ঝোপের মধ্যে কোনো অসম্ভব নরশৃগালকে আবিষ্কার করতে চাও? দেখা যাক, অন্তত ওখানে একটা কিছু দেখতে পাবো বলেই আশা করছি। আমি কিন্তু সুন্দরবাবুর মেজাজকে গরম করবার এমন সুযোগ ছাড়তে পারলুম না। এখানে অশ্বডিম্ব পাওয়া গেলে আমি তার অমলেট বানিয়ে আপনার জঠরাগ্নি নেবানোর চেষ্টা করব আর কি। সুন্দরবাবু
রেগে কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, স্থানে অস্থানে তোমরা ফাজলামি ভালো লাগে না মানিক। কিন্তু অমলেট অমলেট আপনার ভালো লাগে তো? বিশেষ করে অশ্বডিম্বের অমলেট, মস্ত বড়। সুন্দরবাবু নিরুত্তর ক্রোধারক্ত মুখে গটগট করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বাইরে হাসনুহানার ঝোপের কাছে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে জয়ন্ত বলল, সুন্দরবাবু, এখানে ঘাস জমির ওপরে দেখবার কিছুই নেই। সেটা এখানে না এলেও আমি ভবিষ্যৎবাণী করতে পারতুম। জয়ন্ত ঝোপের ওপাশে গিয়ে বলল, ঝোপের নিচে আদুর কাঁচা মাটির দিকে তাকিয়ে দেখুন। দেখবো আবার কি ছাই? ছাই ভস্য নয়, দেখবেন কারুর একখানা বাঁ পায়ের ছাপ। পায়ের ছাপ? হ্যাঁ, কাল রাতে এখানে যে মূর্তিমান হয়েছিল, যতীনবাবুর চিৎকার শুনে সে তাড়াতাড়ি সরে এসেছিল ঝোপের এইখানে। পায়ের ছাপটা তারই অস্বস্তিকর আবির্ভাবের প্রমাণ দিচ্ছে। মূর্তির আবির্ভাবের অব্যবহিত পূর্বে এক পশলা বৃষ্টি হয়েছিল শুনেই আমি আন্দাজ করতে পেরেছিলুম যে আগন্তুক বাগানের কোথাও না কোথাও তার আগমনের চিহ্ন রেখে যাবে। তাই তো তাড়াতাড়ি এখানে চলে এসেছি। আমি আরও কিছু দেখবার আশা করি। আরও কি? সেটা পরে দেখা যাবে। আপাতত এই ছাপটাই পর্যবেক্ষণ করুন। এটা হচ্ছে এক পাটি রবারের জুতোর ছাপ, 7 নম্বরের জুতো। ছাপের নকশা দেখেই বলে দেওয়া যায় এটা বাটা কোম্পানির জুতো। যতীনবাবু, বাটা কোম্পানির রাবারের জুতো পরে আপনার বাড়িতে এমন কেউ আছে? কেউ না। সুন্দরবাবু, ছাপটার ছাঁচ তোলাবার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে মূল্যবান সূত্র, পরে কাজে লাগবে। যতীনবাবু, রাত্রে মোটরের আওয়াজ শুনেছিলেন কোন দিকে? বাগানের ওই পেছন দিকের রাস্তায়। আচ্ছা, চলুন ওই দিকে পা চালাই। বাগানের পশ্চাৎভাগ, কর্দমাক্ত কাঁচা রাস্তা, তার ওপাশে পোড়ো জমি, এঁদো পুকুর, আগাছা আর কাঁটা ঝোপ, বাঁশঝাড়, অযত্ন বর্ধিত তাল, নারকেল ও খেজুর প্রভৃতি গাছের ভিড়। বাগানবাড়ির ঠিক পিছনে পথের কাদায় মোটর গাড়ির চাকার দীর্ঘ একটানা একটা রেখা চলে গেছে। ফায়ারস্টোন টায়ারের ছাপ। এরও ছাঁচ তুলে রাখতে হবে। মোটরখানা যে এইখানে বাগানের বেড়ার ধারে এসে থেমেছিল তাও বোঝা যাচ্ছে। আমি এই ব্যাপারটাই দেখবার আশা করেছিলাম। অতঃপর অনুমান করা যেতে পারে এইখানে গাড়ি থামিয়ে চালক নিজে কিংবা তার কোনো সঙ্গী কাল রাতে বেড়া টপকে বাগানের ভিতরে অনধিকার প্রবেশ করেছে। যতীনবাবু, আপাতত আপনার প্রতি আমার এই নির্দেশ, আজ আপনি বাড়ির বাইরে আর মুখ দেখাবেন না। আমি চললুম, সন্ধ্যার সময় আবার আসব। তারপর যা করতে হবে তখনই শুনবেন। সুন্দরবাবু, এখানকার কাজ ছেড়ে আমার সঙ্গে দেখা করলে বাধিত হব। কিছু গোপন পরামর্শ আছে। নমস্কার। সন্ধ্যার মুখেই জয়ন্তর সঙ্গে আমি আবার বাগান বাড়িতে গিয়ে হাজির হলুম। যতীনবাবু একটা ঘরের বাইরের দিককার সব জানলা বন্ধ করে ভয়ে জবুথবু হয়ে বসেছিলেন। আমাদের আবির্ভাবের মুখে হাসি ফুটিয়ে উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আপনাদের দেখে যেন ধরে প্রাণ এলো। এতক্ষণ একা বসে বসে দিকে দিকে শুনছিলুম যেন অমঙ্গলের ভয়াবহ পদধ্বনি, যেন হাজার হাজার বৎসরের ওপার থেকে মিশরের মৃত্যুস্তব্ধ প্রাচীন সমাধি ভূমি ছেড়ে অন্ধকারের কোনো ভয়ঙ্কর বাসিন্দা কত সাগর নদী মরু পর্বত ডিঙিয়ে ধেয়ে আসছে আমারই উদ্দেশ্যে। আপনি যে কবির ভাষায় কথা কইছেন যে, লোকে ভয় কি কবি হয়? ভয়ে কেউ কবি হয় কিনা জানি না, কিন্তু আদমরা যে হয় তার প্রমাণ আমি।
অতএব ভয় পাবেন না। আমার হাতে এটা কি দেখেছেন? ওটা তো একটা ব্যাগ, ওর ভিতরে কি আছে? মাথামুন্ডু একটা কিছু আছেই। মাথা মুন্ডু? ঠিক তাই। এখন বিনা বাক্য ব্যয় চলুন আপনার শয়নগৃহে। জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত বলল, এইবারে এইখানে একটা ছোট টেবিল আর একখানা সোফা এনে রাখুন। কথা মতোই কাজ হলো। এইবারে 2-4টে ছোট বালিশ আর একটা তাকিয়া, একটা জামা আর কিছু ন্যাকড়া। অতপর জয়ন্ত ব্যাগের ভিতর থেকে বার করলো একটা মোম দিয়ে গড়া একটা নরমুণ্ড। হঠাৎ দেখলে ভ্রম হয় যে আসল মানুষের মাথা। সচকিত কণ্ঠে যতীনবাবু শুধলেন, ও কি ব্যাপার জয়ন্তবাবু, ও কি ব্যাপার? রহস্যময় হাসি হাসতে হাসতে নিরুত্তর মুখে জয়ন্ত প্রথমে সোফার উপরে তাকিয়া রেখে তাকে একটা জামা পরালো। তারপর ন্যাকড়াগুলো গুজে দিল এখানে ওখানে এবং তাকিয়ার ঊর্ধ্বদেশে স্থাপন করলো সেই কৃত্রিম নরমুণ্ডটা। তারপর ঘরের বাইরে বাগানে গিয়ে জানালা দিয়ে ঘরের ভিতর দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। হতভম্ব যতীনবাবুর মুখে এতক্ষণ পরে কথা ফুটল, হ্যাঁ, আপনার বন্ধু কি করতে চান বলুন দেখি? এখনই শুনতে পাবেন, একটু ধৈর্য ধরুন। কিন্তু ওই নকল নরমুন্ডুটা? এটা এসেছে থিয়েটারের সাজঘর থেকে। মঞ্চের উপরে সময়ে সময়ে কাটা নরমুণ্ড দেখানো হয় কি না? তবু যতীনবাবুর মুখ দেখে মনে হলো না অন্ধকারের মধ্যে তিনি এক ফোঁটাও আলো দেখতে পেয়েছেন। জয়ন্ত ঘরের ভিতরে এসে বসল। বাগান থেকে কি দেখলুম জানেন যতীনবাবু? টেবিলের দিকে মুখ করে সোফার উপরে বসে আছেন, ঠিক যেন আপনি। আমি? তাছাড়া আবার কে? বালিশ তাকিয়া প্রভৃতি সোফার পিছন দিক থেকে দেখাই যাচ্ছিল না। আমরা দেখতে পেলাম কেবল আপনার মাথাটা। এটা আপনার শোবার ঘর। এখানে রাত্রে আপনি ছাড়া আবার কে থাকবে? কিন্তু এটা তো ভুল হলো যে মশাই, ওই বিতিকিচ্ছিরি মুন্ডুটা কেউ আমার বলে সন্দেহ করবে না। মশাই গো, ভুলে যাচ্ছেন একে রাত্রিকাল, তাই বাগানের দর্শক থাকবে দূরে। তার উপরে অধিকতর সাবধানতার জন্যে ঘরে আজ স্বল্প শক্তির একটি মাত্র ইলেকট্রিক বাল্ব জ্বালাবার ব্যবস্থা করা হবে। কৃত্রিম মুখটাকেও সুমুখ থেকে দেখা যাবে না। ওর মাথার পেছনে আছে ঠিক আপনারই মতো কাঁচা পাকা লম্বা চুল। সুতরাং দর্শকের চোখের ভুল হওয়া অনিবার্য। আমার কথায় বিশ্বাস না হয় আপনি নিজেও একবার বাগানে গিয়ে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে আসুন না। যতীনবাবু চোখ কপালে তুলে শিউরে উঠে বললেন, বাপরে, বলেন কি? হ্যাঁ, সন্ধে উতরে গেছে, এই অন্ধকারে আমি যাব বাগানে? আরে সে তো হবে আত্মহত্যারই সামিল। না মশাই, আমি না দেখেই আপনার কথাতেই বিশ্বাস করছি, কিন্তু আপনার অভিপ্রায়টা তো আমার বোধগম্য হচ্ছে না। এত তোড়জোড় কিসের? আজ রাত্রে বাগানে আবার যদি অনুবিসের অশুভ আগমন হয়, তবে নাগালের ভেতরে আপনার জলজ্যান্ত মাথাটা পেয়ে সে জানলা পথে নিশ্চয়ই বিষাক্ত তীর নিক্ষেপ করতে বিলম্ব করবে না। 7 দিন কেটে গেছে, কাল তার মনস্কামনা পূর্ণ হয়নি, আজ হবে। ওরে বাবা, আমি তখন কোথায় থাকবো? আপনাকে অন্য কোনো ঘরে ঘাপটি মেরে থাকতে হবে। একলা? তা নয় তো কি। আর আপনারা? আমরা এখনই বিদায় হব। আরে আমি এখানে বলির পাঁঠার মতো কেঁপে মরবো, কিংবা আমার হৃদযন্ত্রের ক্রিয়া ফস করে বন্ধ হয়ে যাবে? খাসা ব্যবস্থা। কেন এখানে আজ কি পুলিশ মোতায়েন রাখা যায় না? না, অনুবিস পুলিশকে ভালোবাসে না,
তবে আবার আমরা আসবো বই কি। কিন্তু আমি পটল তোরবার পরে বোধহয়। ভয় নেই মশাই, ভয় নেই। বর্ষাও নেই। বুঝিয়াছি তুমি বাপু শৃগাল ধূর্ত অপরূপ রূপে মর্তে হয়েছ মূর্ত, যেন স্তম্ভিত হয়ে আছো রাত্রির আত্মা। কৃষ্ণা নিশীথিনীর উষ্ণ নিঃশ্বাস বায়ু যেন বনে বনে মুর্মুমুহু জাগিয়ে তুলছে দুঃসহ যন্ত্রণার আর্ত আকুতি। পথিকহীন পল্লীপথ মনে আনে ভয়ের শিহরণ। কোথাও নেই মানুষের সাড়া, অন্ধ বসুন্ধরা এখন যেন পরিণত হয়েছে অমানুষের বিচরণ ক্ষেত্রে। কোনো কাল ভৈরবের পদার্পণের জন্য মঞ্চ প্রস্তুত হয়ে আছে। পুরো বাগান বাড়িটা অন্ধকারে আচ্ছন্ন, কেবল একটি ঘর ছাড়া। সেখানে জানালা পথে অনুজ্জ্বল আলোকে দেখা যায় একটি আসনে আসীন মানুষ্য মূর্তি বাইরের দিকে পিছন ফিরে টেবিলের উপরে ঝুঁকে পড়ে যেন এক মনে কোনো পুস্তক পাঠ করছে। আচম্বিতে নিশীথের নীরবতাকে ঘর শব্দে যেন করাত দিয়ে কাটতে কাটতে বাগান বাড়ির নিকটস্থ হয়ে একখানা মোটর গাড়ি হঠাৎ আবার স্তব্ধ হয়ে পড়ল। বাগানের একটা ছোপ একটু দুলে উঠল, এ যেন কোনো আসন্ন সম্ভাবনার ইঙ্গিত। কোনো গাছের পত্রান্তরালে জাগলো একাধিক পক্ষীর কাতর চিৎকার, যেন তারা পেয়েছে অভাবিত অপার্থিব কোনো অমঙ্গলের সন্ধান। একটা পথচারী কুকুরও হঠাৎ ভয়ার্ত চিৎকারে ক্রমে দূরে পালিয়ে গেল। চারিদিকেই কি এক মারাত্মক ষড়যন্ত্রের আভাস। পুকুর পাড় দিয়ে অন্ধকারের চেয়ে কালো কি একটা ভয়ালো অপচ্ছায়া ধীরে ধীরে বাগান বাড়ির আলোর দিকে এগিয়ে চলেছে, অত্যন্ত নিঃশব্দে। তার উপর দিকে আধারের মুখ দেখা যায় না, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে দুটো রোমাঞ্চকর অগ্নিময় বিভৎস চক্ষু, নীলাবতার দৃপ্তি। আলো জ্বলা ঘরের কাজ বরাবর গিয়ে দীপ্ত চক্ষু ছায়ামূর্তিটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কয়েক মুহূর্ত পরে কি একটা শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে দেখা গেল ঘরের ভেতরকার উপবিষ্ট মনুষ্য মূর্তির মুন্ডটা ঠিকরে পড়ল নিচের দিকে। পর মুহূর্তে তোল পার করে উঠল হাসনুহানার ঝোপ এবং সঙ্গে সঙ্গে জাগলো একটা হিংস্র পাশবিক গর্জন। তারপরে বিষম কোস্তাকুস্তি, ধস্তাধস্তি ও মাটির উপরে একটা ভারী দেহ পতনের শব্দ। জয়ন্তর কণ্ঠস্বর শোনা গেল। সে মানিক মানিক করে চিৎকার করতে লাগলো। সে চিৎকার করে আমাকে বলতে লাগলো আমরা যে সঙ্গে দড়ি এনেছি তা দিয়ে যেন একজনকে বেঁধে ফেলে। তখনও ঘুটঘুটে অন্ধকারে নজর চলে না, কিন্তু দেখা যেতে লাগলো দুটো জল জলে আগুন চোখ। মানুষের নাক পাশে বাধা পড়ল কি কোনো অমানসিক শয়তান? কিন্তু তাও কি সম্ভব? আচমকা বাগানের পিছন দিক থেকে ভেসে এলো দুই একবার রিভলভারের শব্দ এবং বহু কণ্ঠের হৈ হৈ রব, মহা ধুমধুমার কাণ্ড। তারপরেই তীক্ষ্ণ বংশীধ্বনি। জয়ন্ত সানন্দে বলল, সুন্দরবাবুর সংকেত শুনেই বুঝছি আরও কেউ বা কারা ধরা পড়ল। আমাদের ফন্দি সফল। এদিকে হট্টগোল শুনে বন্দুকধারী যতীনবাবুও হন্তদন্ত হয়ে বাগানে ছুটে এসে
উৎকণ্ঠিত স্বরে বলে উঠলেন। কি হলো? হ্যাঁ, কি হলো? এত এত হট্টগোল কেন? জয়ন্ত হাসি মুখে বলে উঠল, হানাদাররা হাতে নাতে ধরা পড়েছে। ওই দেখুন, একজনকে লণ্ঠনের আলোয় দেখা গেল, মাটির ওপরে লম্বমান হয়ে হাঁপড়ের মতো হাঁপাচ্ছে। একটা অদ্ভুত বিজাতীয় পোশাক পরা কৃষ্ণকায় মূর্তিমুখ, তা শ্রীগালের মতো, কিন্তু সেই শ্রীগাল মুখের ওপর দিয়ে নিভে গেছে তখনও দপদপে নীলাভ দীপ্তি। যতীনবাবু আঁতকে উঠে 2 পা পিছিয়ে বললেন, কি সর্বনাশ! সর্বনাশ নয় মশাই, সর্বরক্ষা। এই দেখুন। চমৎকৃত যতীনবাবু বলে উঠলেন, হে আবার কি? ছলনা। কে এই লোকটা? চিনতে পারছেন না? একে জীবনে কখনো দেখিনি। এমন সময়ে ঘটনাস্থলে এসে হাজির হলেন সবেগে ও সদল বলে সুন্দরবাবু। এসেই বলে উঠলেন, এক বেটাকে বাগানের ভেতরে পাঠিয়ে দিয়ে আরেক বেটা মোটরে গুম হয়ে বসেছিল। আমরা ধরতে যেতে এই বেটা আবার রিভলভার ছুটতে শুরু করেছিল। সে ভাই, ওটাকে টেনে নিয়ে আয় তো এখানে। আমাকে টিপ করে গুলি ছোড়া, পাজি, চুচো, উল্লুক। হাতকড়ি বদ্ধ অবস্থায় যাকে টেনে হিঁচড়ে কনস্টেবলরা সামনে এনে হাজির করলে তাকে দেখে যতীনবাবু বিপুল বিস্ময়ে একেবারে থ। কি যতীনবাবু, দেখে চেনেন নাকি? এই যে আমার দেশত্যাগী ভাগ্নে মুরলীধর। এরপর বেরুল জয়ন্তর রৌপময় শামুক নস্যদানি। খুশি মুখে নাকে নস্য গুজতে গুজতে সে বলল, যা যা আন্দাজ করেছিলাম হুবহু মিলে যাচ্ছে। যতীনবাবু, শয়নগৃহে গিয়ে দেখে আসুন মুরলীধর প্রেরিত দূতের বানাঘাতে আপনার নকল মুন্ডুটা এখন মেঝের ওপরে গড়াগড়ি খাচ্ছে। এখনো পড়ে রয়েছে ওর হস্তচ্যুত ধনুকখানা। যতীনবাবু অভিভূত কণ্ঠে বলে উঠলেন, সব কথা যে আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু বিশ্বাস আপনাকে করতেই হবে। শুনুন তবে সব কথা। এই মামলাটাকে গোড়াতেই পেঁচালো বলে মনে ধোকা লাগে বটে, কিন্তু অল্প মাথা ঘামালেই ব্যাপারটা বেশ সহজ হয়ে আসে। প্রথম থেকেই ভূতের কথা আমি একেবারে উড়িয়ে দিয়েছিলাম। ভূত বিষাক্ত তীর ছুঁড়ে নরহত্যা করছে, ভৌতিক ইতিহাসেও সে কথা লেখে না। বিষের সাহায্য নেয় কেবল মানুষ খুনি। ভূতের কোনো বন্ধু বা সেক্রেটারির টাইপরাইটারে পত্র লিখে কারুকে শাসাচ্ছে, এটাও হাস্যকর ব্যাপার। প্রাচীন মিশরের পৌরাণিক প্রেতমূর্তি বা ছায়ামূর্তি পায়ের শব্দ ঢাকবার জন্য বাটা কোম্পানির পরম আধুনিক রবারের জুতো পরে এবং তারা খেলে মোটরে চড়ে টেনে লম্বা দেয়, ভুতুরে যুক্তিতেও এসব মানা চলে না। কিন্তু বিনা কারণে হত্যা বা নরহত্যার চেষ্টা তো হয় না। ভূতঘটিত ব্যাপারগুলো যদি অস্বীকার করি, তবে সনত কুমারকে হত্যার, যতীনবাবুকে মারাত্মক আক্রমণ করার মূলে কোন উদ্দেশ্য থাকতে পারে? নিজের মনের ভিতর থেকেই জিজ্ঞাসার জবাব পেলাম। যতীনবাবু ধনী ও নিঃসন্তান, তার সম্পত্তির লোভেই কেউ এইসব কুকার্য করছে। যতীনবাবু ও সনত কুমারের অবর্তমানে সম্পত্তির মালিক হতে পারে কে? নিশ্চয়ই যতীনবাবুর অন্যতম ভাগিনেও ও সনত কুমারের মাস্তুত ভাই মুরলীধর। তার পরিচয় দিয়েছেন যতীনবাবু স্বয়ং। সে এমন কুচরিত্র অমানুষ যে মাতুল তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বিষয়াশয় থেকে বঞ্চিত করতে বাধ্য হয়েছেন। সে নিখোঁজ এবং ভবঘুরে। পরিত্যক্ত হবার আগে সে ছিল মাতুলের প্রিয় পাত্র। যতীনবাবুর কাছে থেকেই সে যে প্রত্নতত্ত্বের অল্প বিস্তর অভিজ্ঞতা অর্জন করেছিল, এই তথ্যটা আমার যথেষ্ট কাজে লেগেছে। আর একটা উল্লেখযোগ্য তথ্য হচ্ছে, ভাষা ভাষা খবর পাওয়া গিয়েছিল যে মুরলীধর নাকি আফ্রিকায় প্রবাসী হয়েছে। আমি আন্দাজ করলুম আফ্রিকায় থাকতে থাকতেই সে মাতুলের মমি কেনার কথা জানতে পারে এবং তারপরেই সে শয়তানি বুদ্ধির দ্বারা চালিত হয়ে ওই সুযোগটা গ্রহণ করে। মমি স্থানান্তরিত করলে মারাত্মক অভিশাপগ্রস্ত হতে হয়। এই চলতি কুসংস্কারটাও সে কাজে লাগাতে ছাড়েন। কিন্তু প্রত্নতত্ত্ববিদ্যা বিশারদ মাতুল যে প্রাণ ভয়েও মমিকে হাতছাড়া করতে রাজি হবেন না, এটা জেনেই সে আটঘাট বেঁধে কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছিল।
অনুবিসের ছদ্মবেশে অন্য যে ব্যক্তি ধরা পড়েছে সে হচ্ছে তারই আজ্ঞাবহ এবং পাপ কর্মের সঙ্গী। খুনির স্বরূপ যদি কেউ ধরে ফেলে, তাই অনুবিসের ছদ্মবেশ আর রূপকথার প্রয়োজন হয়েছে। ওর মধ্যে পুলিশকেও বিপথে চালাবার গোপন অভিসন্ধি আছে। আর অগ্নিময় চক্ষু রহস্য, ওটা হচ্ছে রাসায়নিক প্রক্রিয়ার ফল, অর্থাৎ ফসফরাস ঘটিত চালাকি। সহজেই সাধারণ মানুষের চোখ ধাঁধানো যায় সাদা ফসফরাস অন্ধকারে জ্বলে বলে। আমার আর কিছু বক্তব্য নেই। যতীনবাবুর মুখ দিয়ে কোনো কথা ফুটল না, কেবল কাতরভাবে একটা অব্যক্ত শব্দ করে তিনি অবসন্নের মতো বসে পড়লেন। সুন্দরবাবু বললেন, কথায় কথায় লোকে বলে জম জামাই ভাগনা, তিন নয় আপনা। আরে সেই কথাই দেখছি সত্য হয়ে দাঁড়ালো। কথার কথা ছেড়ে দিন সুন্দরবাবু, এমন ভাগ্নে হাজারেও একটা হয় না। আসল কথা কি জানেন? সুজনের স্বজন সর্বজন, কিন্তু দুর্জন কারুকে স্বজন বলে মানে না।